আজকের এই ব্লগে কলকাতা থেকে আন্দামান যাব। আন্দামান সরকারের সব থেকে নতুন জাহাজে, এটা হলো এমভি নালন্দা। 5 দিন কিভাবে কাটে এক জাহাজে জানাবো এই ভিডিওতে। এই দেখুন, এই হলো আমার রুমটা কি সাংঘাতিক শুধু দেখুন। আর রুমে কিন্তু এখানেই আমার ছোট একটা অফিস বানিয়ে নিয়েছি। মানে মাত্র 1400 টাকায় কিন্তু কলকাতা থেকে আন্দামান পৌঁছে যাবেন। জাহাজে কিন্তু টাগ বোট লেগে গেছে, তাহলে মোটামুটি 22 ঘন্টা লেট আমরা বেরোচ্ছি কলকাতা পোর্ট থেকে। এই আমাদের জাহাজের দুজন বন্ধু এখানে মানে বসে মনে হবে যে সাংঘাতিক কোনো একটা রেস্টুরেন্টে বসে আছেন। লাঞ্চ দিয়েছে পোলাও আর চিকেন, মানে একদম রাজধানীর থেকেও যেন ভালো ব্রেকফাস্ট। হঠাৎ করে দেখি অ্যানাউন্স হচ্ছে যে জাহাজে গানের প্রোগ্রাম হবে, 3rd ফ্লোরে চলে আসুন। আর বাকি এখানে কার্গো আনলোডিং চলছে, এইসব মাল এসেছিল জাহাজে। आँखों से ऐसी टपकती रही। ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ নমস্কার, আশা করছি সবাই বেশ ভালোই আছেন। আজ ডেটটার বলছি না, কারণ কি আমি জানি যে ভিডিও লেট হবেই। আজ করতে চলেছি এমনই এক জার্নি যেটা অনেক মানুষের কাছে কিন্তু স্বপ্ন আর অনেক জনের কাছে কিন্তু ভয়। আজ আমরা কলকাতা থেকে জাহাজে করে আন্দামান যাব। 4 দিন 80 ঘন্টা একটা জাহাজে, বাপরে বাপ। লাস্ট ইয়ার নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে কিন্তু আমি ওই আন্দামান গেছিলাম, কিন্তু সেবার কিন্তু ফ্লাইটে তো কি উঠলাম 2 ঘন্টায় পোর্ট ব্লেয়ার নেমে গেলাম। কিন্তু এখানে কিন্তু সিনটাই আলাদা। 4 দিন জাহাজে বসে থাকা, 4 দিন ওখানে জাহাজে খাওয়া, কোনো নেটওয়ার্ক নেই, কোনো টিভি নেই, কিছু নেই। মানে আমি তো বুঝতে পারছি না কিভাবে এই টাইমটা কাটানো যাবে। এই ভিডিওটা না অতটা লম্বা হবে না, যদিও 4 দিন ধরে ভিডিওটা বানাবো, তবে তাও অতটা লম্বা হবে না, কারণ কি আমি ডিটেল ভিডিও হিন্দিতে বানাচ্ছি। এবার হিন্দি বাংলায় যাতে একটু ডিফারেন্স থাকে, তো তাই জন্য এটাকে আমি একটু শর্টে করছি। যাত্রাপথ হচ্ছে 1500 কিলোমিটার মতো, মানে এখান থেকে দিল্লি যেতে যতটা লাগে ততটাই। আপনারা যদি একটা আলাদা অ্যাডভেঞ্চার করতে চান, এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে সব ডিটেলস কী করে বুকিং করতে হয়, কোত্থেকে বুকিং হয়, কবে কবে ছাড়ে, সব কিছু বলে দেবো। এখন বাজে সকাল 8:30, সকাল 11টায় কিন্তু আমাদের জাহাজ। আর এখন যাচ্ছি কলকাতা পোর্টে। কলকাতা পোর্টে গিয়ে দেখি কি কি ফর্মালিটিস ওখানে করতে হয়, টিকিট চেকিংয়ের হোক বা ডকুমেন্টেশনে হোক বা সিকিউরিটি চেক হোক, সব কিছু কিন্তু দেখবো। আজকে যেই ভেসেলটায় আমরা যাব, এমনিতে কলকাতা থেকে কিন্তু আন্দামান আগে এমভি স্বরাজদ্বীপ অনেক যেত, মানে একদমই মডার্ন না, পুরনো দেখতে, ওই ভাইবটাই নেই। কিন্তু আজ আমি অনেকটা ভালো জাহাজ পেয়েছি, সেটা হলো এমভি নালন্দা। আন্দামান সরকারের সব থেকে লেটেস্ট জাহাজে যাব, অনেক বড় জাহাজ। আর এটা হলো প্যাসেঞ্জার কাম কার্গো শিপ। পুরো জাহাজটা ঘুরে দেখাবো, একটু শুধু টাইম দিন, পোর্টে পৌঁছে টিকিটটা চেক করিয়ে নিই। জানাই যে এদের পাংচুয়ালিটি কীরকম, মানে সকাল 11টা বলেছে, তো ছাড়বে এক্স্যাক্টলি কটায়। এখন কিন্তু বাজে সকাল 10টা, পৌঁছে গেছি পোর্টে। অনেক ঘোরার পর ফাইনালি পোর্টে পৌঁছলাম। এটা হলো কেপিটি গেট নাম্বার 3। এই ব্রিজটা দেখে নিন, গার্ডেন রিচের কাছে এরকম একটা ব্রিজ আছে, এর একদিকে গেট নাম্বার 3, একদিকে হলো 4। তো আপনাকে 3-এ আসতে হবে। ম্যাপ লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এটা হলো শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। ম্যাপে দিলে হয়তো পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এখনও এন্ট্রি চালু হয়নি। টিকিট আর আইডি চেক হওয়ার পর আমাদের এন্ট্রি হয়ে গেল। সিকিউরিটি চেকের পর ওয়েটিং এরিয়ার অবস্থা কিন্তু খুবই খারাপ। টিকিট চেকিং, সিকিউরিটি চেক হয়ে গেছে। এবার বাসে করে নিয়ে যাচ্ছে জাহাজ অবধি। হ্যাঁ, যেখানে প্যাসেঞ্জার টার্মিনাল, ওখানে কিন্তু জাহাজ আসবে না, জাহাজ অনেক বড়, তাই জন্যে অন্য একটা পোর্টে জাহাজ দাঁড়ানো, সেখান অবধি বাসে নিয়ে যাচ্ছে। তো এখন বাসে করে জাহাজ অবধি যাচ্ছি। আর অনেকটা টাইম লাগলো, সেই সকাল কটায় এসেছি, এখন বেজে গেছে দুপুর 1:30। এবার দেখি জাহাজ কটায় ছাড়ে। আর সিকিউরিটি চেক, টিকিট চেকিং এগুলো 2-1 বার হয়, তবে ম্যানেজমেন্ট কিন্তু অতটা ভালো না, মানে অনেকটাই স্লো কাজ চলছে। আর পোর্টটা অতটা মেনটেন না, কারণ কি জাহাজ তো আসে না। অবশেষে পৌঁছে গেলাম আমাদের বিলাসবহুল জাহাজ এমভি নালন্দার কাছে। ফাইনালি কিন্তু জাহাজে উঠে পড়েছি। এই দেখুন জাহাজটা কীরকম। আর কলকাতা পোর্টে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন কার্গো জাহাজ দাঁড়ানো। জাহাজটা হলো এইরকম, টোটাল 8টা ডেক আছে। আর একটা ডেকে এইরকম রুম, 2 সাইডে, একটা এই সাইড আর একটা অন্য সাইড। এইরকম কিন্তু পরপর সব রুম। ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, আমার ডিলাক্স ক্লাস আছে। এবার একবার আপনাদের আমার রুমটা দেখাই। এই হলো আমার রুম, ডিলাক্স ক্লাস কেবিন।
এটাতে কিন্তু দুজন যায়। এই দেখুন, এই হলো আমার রুমটা কি সাংঘাতিক, শুধু দেখুন। এই রুমের ভাড়া কিন্তু পার পার্সন 15,000 টাকা। রুমে কি আছে? রুমে আছে ফ্রিজ, রুমে আছে আলমারি, এটা বোধহয় লক, এইরকম আলমারি দিয়েছে, ওপরে আছে লাইফ জ্যাকেট, এগুলো কিন্তু দেখে নেবেন আগে থেকেই। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা পড়ে রাখলে ভালো হয়, এই জিনিসটাও বেশ ভালো লাগলো। এখানে দিয়েছে একটা সোফা, আর এইখানে দিয়েছে একটা টেবিল। রুমটা কিন্তু বেশ মারাত্মক। আর এইখানে দেখতে পাবো ভিউ। জীবনে হয়তো মজা অনেকবার করেছিলাম, কিন্তু কোনোদিনও ভাবিনি যে এইরকম একটা জাহাজে 80 ঘন্টা ধরে আমি ট্রাভেল করব। জানাবো আমার অভিজ্ঞতা 4 দিন একটা জাহাজে ট্রাভেল করার। জাহাজটা ঘুরে দেখাবো কিছুক্ষণ বাদে, জাহাজটা আগে একটু ছাড়ুক। জাহাজের ব্যাপারে বলে দিই, এটা হলো আন্দামান সরকারের জাহাজ, ডিরেক্টরেট অফ শিপিং সার্ভিসেস। আপনি কিন্তু এই সেম ওয়েবসাইটে গিয়ে জাহাজের বুকিং করতে পারবেন। 2 মাসে একবার বা 1 মাসে একবারই চলে, তো ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে চেক করতে হবে যে কবে এক্স্যাক্ট ডেট আছে, অথবা টোল ফ্রি নাম্বারে ফোন করেও জিজ্ঞেস করতে পারেন। এই জাহাজে আছে সব থেকে নিচে হলো বাঙ্ক ক্লাস, সেটাতে হলো একটু ডরমিটারি স্টাইল শেয়ার্ড ওয়াশরুম, সেটাই হলো সমস্যা। কোনো বাঙ্কে 12 জন, কোনোতে 24 জন। সবই কিন্তু এসি, নন এসি বলে কিছু নেই। আর তারপর হলো সেকেন্ড আর ফার্স্ট ক্লাস, এই দুটোতে কি, এই দুটোতেও সিস্টেম হলো বাঙ্ক, কিন্তু সেটা হলো একটা রুমে, মানে এইরকম একটা রুমে আইদার 6টা বার, সেটা হলো সেকেন্ড ক্লাস, অর 4টে বার, সেটা হলো ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি অলরেডি গেছিলাম, বেশ ভালো, সব চেয়ার টেবিল সবই আছে। এবার দেখুন, এই জাহাজে কিন্তু ট্যুরিস্ট আর লোকাল মানুষদের ভাড়া আলাদা। লোকাল মানুষরা হলেন আইল্যান্ডার, আর আমরা হলাম নন আইল্যান্ডার। তো ভাড়াগুলো বলে দিই। বাঙ্ক ক্লাসের আমাদের ভাড়া, মানে নন আইল্যান্ডারদের, সেটা হলো 4,000 টাকা। সেকেন্ড ক্লাসের ভাড়া 10,000 টাকা। ফার্স্ট ক্লাসের ভাড়া 12,500 টাকা। আর এই ডিলাক্স ক্লাসের ভাড়া হলো 15,000 টাকা। আর এবার লোকাল মানুষদেরও ভাড়া বলে দিই, যারা স্থানীয় মানুষ আন্দামান নিকোবর আইল্যান্ডের, তাদের ভাড়া হলো 1400 টাকা বাঙ্ক ক্লাসের জন্য। সেকেন্ড ক্লাসের ভাড়া আইল্যান্ডার ফেয়ার হলো 5,300 টাকা। ফার্স্ট ক্লাসের হলো 7,000 টাকা। আর এই রুমের ভাড়া আইল্যান্ডারদের জন্য হলো 8,000 টাকা। ভাড়াগুলো একটু বেশি যদি ফ্লাইট হিসেবে দেখতে চান। আর নেক্সট রাউন্ড অফ প্যাসেঞ্জার্স এসছে এখানে। টার্মিনাল থেকে কিন্তু এখান অবধি বাসে করে আনে, এই হলো বাস। 4টে বাসে এনেছে, আর এখন বোর্ডিং চলছে, অনেকটাই টাইম লাগবে যা লাগছে আমার। আর ওয়াটার লেভেল কিন্তু খুবই কম, মনে হয় না এখন বেরোতে পারবো। লাগছে যে আজ এখান থেকে বেরোতে রাত হয়ে যাবে। এখন বাজছে বিকেল 5টা। কোনো আশা দেখছি না এই জাহাজ ছাড়ার, তবে যাই হোক, কিছু করার নেই। এই দেখে নিন কলকাতা পোর্ট, নানা রকম কার্গো শিপস দাঁড়িয়ে। যেটা সকালে গেছিলাম ওটা হলো প্যাসেঞ্জার টার্মিনাল খিদিরপুর ডকে, আর এটা হলো কলকাতা পোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট। নানান জায়গায় নানা রকম জাহাজ। দেখি কটা বাজে বেরোতে। জাহাজ থেকে গ্যাংরে যদিও হাঁটিয়ে দিয়েছে, তবুও জাহাজ ছাড়ার কিন্তু কোনো নাম নেই। বেজে গেছে রাত 10টা। রাতে আজকে ডিনারে খাইয়েছে ভাত, ডাল, একটা তরকারি, আন্ডা কারি। খাওয়া দাওয়ার সিস্টেমটা কাল বোঝাচ্ছি। 4 দিনেরই কুপন কেটে নিয়েছি 1080 টাকা দিয়ে। তাতে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স। আপাতত একটু রেস্ট নিই এখনকার জন্য। গুড নাইট। সুপ্রভাত, এখন বাজে সকাল 7টা। জাহাজ ছাড়ার কোনো নাম নেই। এখানে নিচে বাঙ্ক ক্লাস মেসে বসে চা খাচ্ছি। দুটো মেস আছে, একটা ডিলাক্স ক্লাসের, একটা বাঙ্ক ক্লাসের। ওপরে লাগে 1300 টাকা 4 দিনের সব মিলে, আর নিচে লাগে হলো 1080 টাকা। নিচে যেহেতু বন্ধু পেয়ে গেছিলাম কিছু, মানে কালই বন্ধুত্ব হয়েছে আর কি। এই জাহাজে যারা ট্রাভেলার যাবে কেউ না কেউ সঙ্গী পেয়েই যাবে। এই আমাদের জাহাজের 2জন বন্ধু, সাথেই যাচ্ছি। ওয়েট করছি শুধু জাহাজ ছাড়ার। ওয়েট করছি। আমি তোমাকে ভালোবাসি। এখন বাজে সকাল 9:30। আমি কিন্তু এখন খুবই খুশি, কারণ কি মোটামুটি 24 ঘন্টা বাদে, 24 ঘন্টা লেট কিন্তু আমরা এখান থেকে বেরোতে চলেছি। জাহাজে কিন্তু টাগ বোট লেগে গেছে, আর এই টাগ বোটটা আমাদের সঙ্গে একটা দড়ি কানেক্ট করেছে। এই বড় জাহাজদের কিন্তু খুবই অসুবিধে এইটুকু সরু গলি দিয়ে ঢুকে এখানে পার্কিং করা, তাই জন্য এই টাগ বোটগুলো অ্যাসিস্ট করে। তাহলে মোটামুটি 22 ঘন্টা লেট আমরা বেরোচ্ছি কলকাতা পোর্ট থেকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে,
বাজে দুপুর 11:15, এখন কিন্তু আমরা বেরোচ্ছি বজবজ। এটা কিন্তু পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর ডান দিকে হচ্ছে আমাদের বাউরিয়া। তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এখন কিন্তু যাচ্ছি লাঞ্চ করতে। কেউ বলছিল যে চিকেন পোলাও আছে, দেখি কিরকম খেতে। এখানে এসছি বাং ক্লাস মেসে লাঞ্চ করার জন্যে। লাঞ্চ দিয়েছে পোলাও আর চিকেন। পোলাও মানে ওই জিরা রাইস টাইপের কিছু একটা, দিয়েছে ক্ষীর আর একটা পাঁপড়। লাঞ্চ কিন্তু মোটামুটি খুবই ভালো, ভাত তারপর চিকেন, টেস্ট কিন্তু খুবই ভালো, মানে জাহাজেল এরকম না যে না খেয়ে থাকতে হবে, ভালো খাওয়াবে। আর এই দিয়েছে ডেজার্টে ক্ষীর। আমরা কলকাতা থেকে দীঘা যাওয়ার সময় কোলাঘাটে একটা নদী পেরোই, ওই হলো রূপনারায়ণ নদী। ডান দিকে হলো গাদিয়ারা। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। দুপুর 2:10 বেরোচ্ছি আমরা ডায়মন্ড হারবার। আর রুমে কিন্তু এখানেই আমার ছোট একটা অফিস বানিয়ে নিয়েছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মোটামুটি বিকেল 5টা নাগাদ আমরা পৌঁছে গেলাম সাগর আইল্যান্ড, যেখান থেকে প্রবেশ করে গেলাম বে অফ বেঙ্গলে। আমাদের জাহাজের লোকাল পাইলট, যার দায়িত্ব গঙ্গাতে পাইলটিং করা, এখানে নেমে গেল। আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে যদি ঝড় বাদল। আমি কিন্তু আজকের ডিনারটা কেবিন ক্লাস মেসে করলাম। এতক্ষণ কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম বাং ক্লাসের মেস। এবার এইটা দেখে নিন, এই মেসটা কত সুন্দর। এখানে মানে বসে মনে হবে যে সাংঘাতিক কোনো একটা রেস্টুরেন্টে বসে আছেন। আর আজকের মেনুটা বলে দিই, আজকের মেনুতে ছিল মাছ। হঠাৎ করে দেখি অ্যানাউন্স হচ্ছে যে জাহাজে গানের প্রোগ্রাম হবে, 3rd ফ্লোরে চলে আসুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এখন বাজে সকাল 8:30, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই ব্রেকফাস্টের পর না হয় আপনাদের পুরো এই জাহাজটা ঘুরে দেখাবো। আচ্ছা, আজকের মেনুটা বলে দিই। আজকে ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে পরোটা, আলুর তরকারি, অমলেট, কর্নফ্লেক্স, চা, জুস, মানে একদম রাজধানীর থেকেও যেন ভালো ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া কিন্তু এই জাহাজে সাংঘাতিক। যদি ট্রাভেল করেন 3-4 দিন, খাওয়া দাওয়ার কিন্তু কোনোই অসুবিধা হবে না। তো আজ হলো জাহাজে আমাদের 3rd ডে। একদিন কিন্তু ওখানে কলকাতাতেই নষ্ট হয়ে গেছিলো। কালকে আমরা স্টার্ট দিয়েছিলাম আর আজকে চলছি। তো সকালে উঠেই একদম পুরো নীল সমুদ্র। জাহাজের ব্যাপারে বলে দিই, এই জাহাজে কিন্তু টোটাল ক্যাপাসিটি 500 প্যাসেঞ্জার্স আর 150 টন কার্গো, যেটার মধ্যে 130 টন কার্গো আমরা এই জার্নিতে নিয়ে যাচ্ছি। মানে এটা কিন্তু প্যাসেঞ্জার কাম কার্গো ভেসেল দুটোই একসঙ্গে নিয়ে যাওয়া যায়, যাতে একটু রেভিনিউ জেনারেট করা যেতে পারে। আর যাদের কার্গো দরকার সেটাও কিন্তু নিয়ে যাওয়া যায়। আর এই জাহাজটার যে ইঞ্জিন, ওটা হলো কাওয়াসাকি, সেটা হলো ইম্পোর্টেড। তো এই জাহাজটা কিন্তু আমাদের ভারতেই বানানো, কোচিন শিপইয়ার্ড লিমিটেডে। বলে দিই, এই জাহাজে 1st ডেকে আছে হলো ইঞ্জিন, 2nd ডেকে আছে হলো কিছু বাঙ্ক রুম, জাহাজের একটা লন্ড্রি, 3rd ডেকে আছে হলো বাং ক্লাস মেস আর বাং ক্লাসের সব রুম। আর ওখানে কিন্তু একটা সিটিং ক্লাস আছে 3rd ডেকে, মানে 74 প্যাসেঞ্জার কিন্তু বসেও যেতে পারে, যেটা ডে জার্নি। এই কলকাতা আন্দামান রুটে চলবে না ওটা। 4th ডেকটা কিন্তু হলো ক্রিউদের জন্য। তাছাড়া ওখানে আছে একটা রিসেপশন, একটা ক্যান্টিন। আর ওই 4th ডেক দিয়ে কিন্তু জাহাজ থেকে ঢুকতে কিংবা বেরোতে হয়। আমরা আছি 5th ডেকে, যেখানে ওপেন ডেক আছে সামনে এবং পিছনে। আর এই 1st ক্লাস, 2nd ক্লাস, ডিলাক্স ক্লাস রুম আছে। এই রুমগুলো কিন্তু বেশ ভালো, অ্যাটাচ ওয়াশরুম আছে, চেয়ার টেবিল, আলমারি সবই পাবেন, অনেক অনেক চার্জিং পয়েন্ট আছে। আর এই রুমগুলোর কিন্তু উইন্ডো খোলে। আর এর ওপরে হলো ডেক 6, যেখানে আমাদের এই ক্যাবিন ক্লাস মেস আছে। আর তাছাড়া আছে ক্যাপ্টেনদের রুম। 7 ডেকে হলো আমাদের হুইল হাউস। আর 8 ডেকে আমাদের সব ন্যাভিগেশন সেট আপ বা এইরকম। আর এই জাহাজে ঘুম থেকে উঠেই কি সাংঘাতিক ভিউ দেখতে পাবেন। খালি বসার থেকে তো ভালো যে কিছু কাজ এগিয়ে রাখি, যাতে পোর্ট ব্লেয়ার পৌঁছে কিছু ভিডিও আপলোড করতে পারি। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন জানাবেন যে আমাদের এই মেড ইন ইন্ডিয়া জাহাজটা কিরকম। জাহাজে যেহেতু ইন্টারনেট নেই, সবাই সময় কাটাচ্ছে নিজের মতো। কেউ খেলছে তাস, কেউ খেলছে ক্যারম। এবং কেউ দেখছে নীল সমুদ্র। লাঞ্চে ডিম ভাত খাওয়ার পর ভালো একটা ভাত ঘুম দিয়ে নেওয়া যায়।
উঠেই দেখি সুন্দর একটা সানসেট। साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। আজ জাহাজে আমাদের চতুর্থ দিন। অবশেষে আন্দামান দ্বীপের এক ঝলক দেখতে পেলাম। লাঞ্চ করলাম আর পৌঁছে গেলাম নর্থ আন্দামানের ডিগলিপুরে। কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। আপনাদের সবাইকে ডিগলিপুরে স্বাগত জানাই। ডিগলিপুরে কিন্তু ম্যাক্সিমাম মানুষই বাঙালি, এটা কিন্তু আমি লাস্টবার এসে দেখেছি যে সবাই বাংলায় কথা বলছে। আমিও ফুচকাওয়ালার সঙ্গে সেই বাংলায় কথা বলেছি, হোটেলওয়ালার সঙ্গে বাংলায় কথা বলেছি। রজ অ্যান্ড স্মিথ আইল্যান্ডের জন্য কিন্তু এই ডিগলিপুর ফেমাস। আর এখানে যদি আসেন তাহলে ওই এখানে একদিন স্টে করে কালীপুর বিচ, তারপর এই দুটো আইল্যান্ড এগুলো দেখবেন, নিয়ে তারপর আবার পোর্ট ব্লেয়ার রিটার্ন করবেন। এখন বলছে অল্টারনেট ডেজে শিপ দিয়েছে এমভি কালীঘাট। আর এমনিতে হাইওয়ের যা কন্ডিশন প্যাথেটিক, যদি দেখতে চান আমার হিন্দি ব্লগ আছে, পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর সার্চ করে দেখবেন। আর এখান থেকে বেরোনোর পর মায়াবন্দরে হল্ট নিয়ে সোজা চলে যাব পোর্ট ব্লেয়ার। ডিগলিপুর থেকে বেরিয়ে গেলাম, মোটামুটি 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই কিন্তু সব প্যাসেঞ্জার নেমে গেল। আর ওঠে কেউ নি সেটাই দেখলাম, মানে শুধু এখান থেকে কিন্তু ডিবোর্ডিং ছিল, ওঠায়নি কোনো প্যাসেঞ্জার। ওই দূরে হলো রজ অ্যান্ড স্মিথ আইল্যান্ড, দুটো আলাদা আলাদা আইল্যান্ড কিন্তু কানেক্টেড একটা বিচ দিয়ে, এটা কিন্তু দেখার মতো। ये रात ऐसी गुजरती रही। আর এই হলো আমাদের মায়াবন্দর পোর্ট। এই জেটিও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই বড়। এই জাহাজ ছাড়া হয়তো একটা ছোটো একদম কিছু দাঁড়িয়ে যাবে, আর বাকি এখানে কার্গো আনলোডিং চলছে, এইসব মাল এসেছিলো জাহাজে। তাহলে আপাতত আমি রেস্ট নিই, দেখা হচ্ছে আবার পোর্ট ব্লেয়ারে। आँखों से ऐसी टपकती रही, ये रात ऐसी गुजरती रही। আজ জাহাজে আমাদের 5th ডে, 4 রাত 5 দিন কাটানোর পর আজ ফাইনালি পোর্ট ব্লেয়ার পৌঁছবো। পোর্ট ব্লেয়ার দেখা যাচ্ছে, তবে একটু টাইম লাগবে। সকালে খাওয়া হলো পরোটা আর সবজি। বাকি বলে দিই, এবার কিন্তু আমি ট্রাভেল করছি eTripto.in এর সঙ্গে। এদের কাছে কিন্তু আন্দামানের খুব ভালো প্যাকেজ আছে, আর প্যাকেজ প্রাইস শুরু হয়ে যায় মাত্র 12,500 থেকে 15,000 টাকার মধ্যে, যাতে কিন্তু থাকছে আপনাদের জন্য সব ট্যাক্সি, তারপর 3 স্টার হোটেলে অ্যাকোমোডেশন। এদের ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, একবার চেক করবেন। আজ 21শে মার্চ, 5 দিন 4 রাত এই জাহাজে ট্রাভেল করার পরে পৌঁছচ্ছি পোর্ট ব্লেয়ার, আন্দামানের রাজধানী। ওফ বাপরে বাপ, কি অবস্থা হলো। অ্যাকচুয়ালি লেট হয়ে অবস্থা খারাপ হলো, কিন্তু এরকম হয়নি যে বোরিং লাগছে বা টায়ারিং লাগছে বা বমি হচ্ছে বা মোশন সিকনেস। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো হাড্ডো জেটি। ছোট করে রিভিউ শেয়ার করে দিই, কারণ কি আমার শুরু থেকেই একটা ব্যাপার ছিল যে বাংলা ব্লগটাকে একদম শর্ট অ্যান্ড ক্রিস্পি রাখবো, হিন্দিটা পুরো ডিটেলে বানাবো। মানে ক্যাপ্টেনের ইন্টারভিউ, জাহাজে কি করে খাবার বানায়, জাহাজের ওপরে ব্রিজ কীরকম, নিচে এখানে কি সিস্টেম আছে, এইসব একটু দেখতে গেলে কিন্তু আমার হিন্দি ব্লগে পৌঁছে যান, ওটা অলরেডি আপলোডেড। আশা করি ওতে অ্যাটলিস্ট অনেক ভিউজ চলে এসছে এতদিনে, অন্তত 3-4 লাখ, না হলে এত ভাড়া ওঠানো খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের যদি এক্সপিরিয়েন্স করার থাকে একবার এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই করবেন, কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট আপনারা কিন্তু এই জাহাজের অ্যারাইভালের সঙ্গে কিছু কানেক্টেড রাখবেন না, যে আমি অ্যারাইভ করি পরের দিন সেলুলার জেল দেখবো, পরের দিন আমি হ্যাভলক যাবো, পরের দিন এই যাবো ওই যাবো, পরের দিন আমি কলকাতা রিটার্ন যাবো, এরকম করবেন না। আমি বলে দিচ্ছি, ধরেই রাখবেন যে যেদিন আপনাদের
সব বাসের টাটা ফেল এর আগে। এবার ধরেই রাখবেন আপনাদের যা সেলিং ডেট কলকাতা থেকে তার একদিন পরেই জাহাজ ছাড়বে, আর যেটা এখানে পৌঁছানোর ডেট তার হয়তো একদিন পরেই পৌঁছবে। এবার টাইম এসব তো দেখছেনই, কোনো ব্যাপার নেই, এখানে কোনো অ্যানাউন্সমেন্টের সিস্টেমও নেই। সেলুলার জেল এসবের ব্লগ আমি বাংলাতে অলরেডি আগে করে রেখেছি, ওগুলোই আবার রিপিট করতে চাই না। তো এরই সাথে আমি আজকের এই ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের এই এক্সপিরিয়েন্স ভালো করে দেখাতে পারলাম। ধন্যবাদ জানাই দেবাদ্রিতা দাসকে এই ভিডিওতে ভয়েস ওভার করার জন্য। ভাবলাম যে একটু ভালো কাউকে দিয়ে ভয়েস ওভার করাই, কারণ কি আমার ভয়েস কিন্তু অতটা ভালো না। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ये रात ऐसे गुजरते रहे, तन्हाइयों में उलझते रहे, नींदें गुमी हुई लापता, आँखों से ऐसे टपकती रही।